আচ্ছা। রাত্রে ঘুমানোর আগে একটু দিয়ে ভালো করে পায়ের মাসাজ করিস, যাতে করে মেডিসিনটা ভিতরে ঢুকে। রেকর্ড আছে। হুম? না, আরেকটা সেশন বাকি আছে। আশরাফুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু অপেক্ষা করেন, বাকি সকলে যুক্ত হোক। গ্রুপে এসএমএস করেন কেউ। মিরাজ আসছো? জি ভাই। নাম। প্রজাতন্ত্রের লাভজনক পদ বলতে বোঝায় যে আপনার সরকারি কর্মচারী বা যারা এই যে সরকারি বেতনভুক্ত, এর মধ্যে কিছু কিছু আছে যেগুলো আচ্ছা প্রজাতন্ত্রের সরকারি লাভজনক পদ না। ঠিক আছে? যেমন হচ্ছে তোমার এমপি, তারপরে মন্ত্রী, উপমন্ত্রী, তারপরে হচ্ছে এই যে ইয়ে উম, বিচারকদের কয়েকটা ইয়ে আছে। আহ, বিচারকদের না, মানে হ্যাঁ, এর মধ্যে যে এমপি, মন্ত্রী, উপমন্ত্রী, এরা এরা হচ্ছে আপনার প্রজাতন্ত্রের লাভজনক পদ না। এই বিষয়ে যে তারিন কি যেন বলছিলেন, বলেন তো একটু। তারিন মনে হয় এখনো আসে নাই। ভাই, ওই আপনার কথা আমি বুঝতে পারিনি নেটওয়ার্কের জন্য। আচ্ছা আমি আচ্ছা। খুবই দুঃখিত। এই যে সরকারি এই যে আপনার যারা হচ্ছে যে চাকরি বাদে যে লাভজনক পদ কোনগুলা, কোন চাকরিগুলা মানে কোনগুলা, তা যদি কয়েকটা উদাহরণ দিতেন তাহলে আমার বুঝতে একটু সুবিধা হতো। যারা সরকারি বেতনভুক্ত, ঠিক আছে, সরকারি চাকরিতে আর কি অধিষ্ঠিত আছে, তারা হচ্ছে প্রজাতন্ত্রের লাভজনক পদে আছে। ঠিক আছে? যে কোনো সরকারি চাকরি যারা করছে মূলত তারাই। হ্যাঁ, এখানে আবার কয়েকটা বিষয় আছে যেগুলো প্রজাতন্ত্রের লাভজনক পদ না, যেমন এমপি, মন্ত্রী, উপমন্ত্রী, এরা হচ্ছে প্রধানমন্ত্রী, এরা প্রজাতন্ত্রের লাভজনক পদে না। আচ্ছা আচ্ছা, সরকারের তার মানে সরকারের গেজেট ভুক্ত যারা চাকরিজীবী তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে।
মুশফিক ভাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? ক্লাস শুরু করে দিই। তাহলে আমরা এই যে ৭৯-র ক খ এবং ৮৯-এর ক খ এবং গ পড়লাম, তিনটা ধারা মধ্যস্থতা। এটা আপনারা খুব গুরুত্বপূর্ণ। আপনারা ৮৯-এর ক ধারাটা একটু বেশি গুরুত্বতার সাথে এটা একটু আপনারা পড়বেন, ঠিক আছে? তারপরে চলে যাব আমি আদেশ ৯-এ। আদেশ ৯-এ বলতেছে পক্ষগণের উপস্থিতি এবং অনুপস্থিতি। এখানে পক্ষ বলতে আপনার বাদী এবং বিবাদী উভয়কেই বোঝাচ্ছে। আপনি একটা মামলা করলেন, মামলা করে আপনি আর কোর্টে আসেন না, এটা হইতে পারে না। আপনি মামলা করলেন, আপনি প্রতিকার চান, আপনারও কি হইতে হবে? এই প্রতিকার সম্পর্কে সচেতন হইতে হবে। প্রতিকার সম্পর্কে আপনার সচেতন হইতে হবে। এখন এই যে যদি আপনি সচেতন না হন, তাহলে তো আপনার প্রতিকার দিবে না। সুতরাং বাদী এবং বিবাদী মামলা যেই করুক না কেন উভয় পক্ষের কি হইতে হবে? উপস্থিত থাকতে হবে। এখন ধরেন এই আদেশ ৯-এর আপনার বিধি ১-এ যাব, যেখানে হচ্ছে বিবাদী হাজির ও জবাবদানের জন্য সমনের নির্ধারিত তারিখে পক্ষগণের হাজিরা। এখানে সমনের নির্ধারিত দিনে পক্ষগণ নিজে এবং উকিলের মাধ্যমে হাজির হবেন। শুনানি মুলতবি না করলে শুনানি চলবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বিধি ১। এবার আমরা বিধি ২-এ চলে যাব। বিধি ২-এ বলতেছে আপনার বাদী খরচ না দিলে মামলা খারিজ। এই খরচটা কি? বাদী কোর্ট ফি ডাক মাসুল প্রদান না করলে, সমন জারি না হলে আদালত মামলা খারিজ করে দিবেন। মামলা কি করবেন? খারিজ করে দিবেন। কেন খারিজ করবেন? যদি মামলার বাদী যদি খরচ না দেয়। ফারজানা লিমন আপু একটু মিউট করবেন। হ্যাঁ, দেখেন, এই বাদী যদি কোর্ট ফি না দেয়, তারপরে ডাক মাসুল যদি না প্রদান করে, সমন জারি যদি না হয়, আদালত কি করেন? মামলাটা খারিজ করে দিবেন। কি করবেন? খারিজ করবেন, প্রত্যাহার করবেন না, ফেরত প্রদান করবেন না, খারিজ করবেন। এই খারিজের নিচে কি করেন? দাগ দেন। এই আপনার বিধি ২টা হচ্ছে গুরুত্বপূর্ণ, ২ আপনারা দাগ দিয়ে রাখেন। এখন কথা হচ্ছে যে ধরেন সমন জারি হয় নেই, কিন্তু বিবাদী হচ্ছে আপনার লিখিত জবাব দায়ের করে দিয়ে দিয়েছে। সমন জারি হয়নি কিন্তু বিবাদী কি করছে? লিখিত জবাব দিয়ে দিয়েছে। এখন এই সমন দেওয়া হয় কেন? বিবাদীকে হাজির করার জন্য। এখন বিবাদী যদি আপনার লিখিত জবাব দিয়ে দেয় হাজির হয়ে, তাহলে তো আর সমনের প্রয়োজন নাই। সুতরাং এক্ষেত্রে সমন যদি নাও হয়, সমনের টাকা যদি নাও দেয়, কোর্ট ফি যদি নাও দেয়, তারপরেও মামলাটা খারিজ হবে না, কারণ বিবাদী হাজির হয়ে গেছে, লিখিত জবাব দিয়ে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে না? আপনার সমনের টাকা না দিলেও মামলাটা খারিজ হবে না। তারপরে চলে যাব বিধি ৩-এ। হোয়ার নেইদার পার্টি অ্যাফেয়ার শুড টু বি ডিসমিসড। যদি কোনো পক্ষই হাজির না হয়, তাহলে মামলাটা খারিজ হয়ে যাবে। শুনানির জন্য দিন ধার্য আছে, কিন্তু বাদীও হাজির নেই, বিবাদীও হাজির নেই, মামলাটা বিচারক চাইলে খারিজ করে দিতে পারবেন, মামলাটা খারিজ হয়ে যাইতে পারবে। তাহলে আমরা দেখলাম যে বিধি ২-এ কি বলতেছে? সমনের টাকা যদি না দেয়, কোর্ট ফি যদি না দেয়, ডাক মাসুল যদি না দেয়, সমন জারি যদি সম্ভব না হয়, তাহলে মামলাটা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। আর বিধি ৩-এ আমরা কি পাইলাম? বিধি ৩-এ বলতেছে যে আপনার মামলার নির্ধারিত দিনে, যেখানে শুনানির জন্য দিন ধার্য আছে, ওই দিন যদি
বাদী এবং বিবাদী উভয় পক্ষের কেউ যদি হাজির না হয় মামলাটা খারিজ হয়ে যাবে। তাহলে আমরা বিধি 2 এবং 1 এই দুইটা জায়গায় আমরা কি পেলাম, মামলাটা খারিজ পেয়ে গেলাম। হ্যাঁ, তারপরে 4-এ চলে যাব। বিধি 4, বিধি 4-এ বলতেছে যে এই বিধি 2 এবং 3-এর প্রতিকার 4-এ দেওয়া আছে। এখন হচ্ছে এই বিধি 2 এবং 3-এ যদি মামলা খারিজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রতিকার কি? সেক্ষেত্রে এই বাদী এবং বিবাদী কি প্রতিকার পাবে সেটা বলা হচ্ছে বিধি 4-এ। এখন কথা হচ্ছে আপনাদের এই আদেশ 9, আদেশ 9-এর প্রত্যেকটা বিধি হচ্ছে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই আদেশ 9 থেকে আপনার একটা না একটা প্রশ্ন পাবেনই কমন। আমি কিন্তু আপনাদের বলেছি যে আপনার ধারা 1 থেকে 24 পর্যন্ত, তারপরে বা 26টেও ইনক্লুড করেন 26, আর আদেশ 1, আদেশ 5, আদেশ 6, আদেশ 7, আদেশ 8 এবং আদেশ 9, এই কয়টা জায়গা থেকে আপনারা মিনিমাম 7 থেকে 8টা প্রশ্ন আপনারা কমন পাবেন। 7 থেকে 8টা প্রশ্ন আপনারা এইখান থেকেই কমন পাবেন। সুতরাং এই আদেশ 9 থেকে আপনারা একটা প্রশ্ন মাস্ট পাবেনই। হ্যাঁ, তারপরে চলে যাব, এখানে হচ্ছে আপনার বিধি 2 এবং 3-এ যদি মামলা খারিজ করে দেয় তাহলে বিধি 4-এ হচ্ছে তার প্রতিকার দেওয়া আছে। কি প্রতিকার পাবে? এখানে বলতেছে নতুন করে মামলা করতে পারবে, বাদী নতুন করে মামলা দায়ের করতে পারবে যদি আপনার এই সমন না দেওয়ার জন্য মামলা খারিজ করে দেয়। আপনার 3 অনুযায়ী যদি বাদী হাজির না হয় সেক্ষেত্রে যদি মামলা খারিজ করে দেয়, বাদী বিবাদী উভয় যদি হাজির না হয়ে মামলা খারিজ করে দেয় তাহলে নতুন করে মামলা দায়ের করতে পারবে খারিজ আদেশ বাতিলের খারিজ। তারপরে 2 নম্বর প্রতিকার হচ্ছে আপনার খারিজ আদেশ বাতিলের আবেদন করতে পারবে কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে খারিজ আদেশ বাতিলের জন্য আবেদন করতে পারবে। এটা হচ্ছে আপনার এই বিধি 4-এ হচ্ছে প্রতিকার। 2টা প্রতিকার আছে এখানে, একটা হচ্ছে নতুন করে মামলা দায়ের করতে পারবে, আর এই যে 2 এবং 3 বিধিতে যে মামলাটা খারিজ করে দিল, এই খারিজ আদেশ বিচারকের আদেশটা বাতিলের জন্য আবেদন করতে পারবে। তাহলে প্রতিকার কয়টা? 2টা। তাহলে এখানে আপনারা বিধি 2 এবং 3 প্রতিকার লিখবেন হচ্ছে 4। সংক্ষেপে একটু লিখে রাখবেন যে 2 এবং 3-এ যদি খারিজ হয় তাহলে প্রতিকার আছে বিধি 4-এ। কিছু বললেন? আচ্ছা, এবার আমরা চলে যাব বিধি হচ্ছে 5-এ। বিধি 5-এ বলতেছে যে সমন জারি না হয়ে যদি ফেরত আসে, বাদী নতুন করে 1 মাসের মধ্যে বা 30 দিনের মধ্যে আবার সমন জারি করতে পারবে। আবার ব্যর্থ হলে মামলা খারিজ করে দিবেন। এখন ধরেন যে আমরা জানি একটা মামলা দায়ের করার কত দিনের মধ্যে সমন দিতে হয় বলেন তো? একটা মামলা দায়ের করার কত দিনের মধ্যে সমন দিতে হয়? 5 কার্য দিবসের মধ্যে সমন দিতে হয়। এখন ধরেন যে এই 5 কার্য দিবসের মধ্যে সমন আপনার কি হলো, জারি হয় নাই। এখন পরবর্তীতে আপনার 1 মাস অথবা 30 দিনের মধ্যে কি করতে পারবে? সমন জারি করতে পারবে। যদি এটা হচ্ছে আপনার এই আদেশ 9-এ বলতেছে 30 দিনের মধ্যে যদি আবার সুযোগ দিবেন, এই সুযোগটা হবে 30 দিনের মধ্যে। এই 30 দিনের মধ্যে যদি ব্যর্থ হয় তখন আর কি মামলাটা খারিজ করে দিবেন, তখন মামলাটা খারিজ করে দিবেন। এখন এই যে যদি আপনার এই ধারা বিধি 5 অনুযায়ী যদি মামলা খারিজ করে দেয় তাহলে কি করতে পারবে? নতুন করে মামলা দায়ের করতে পারবে, খারিজ আদেশ রদ করার আবেদন করতে পারবে না। খারিজ আদেশ রদ করার জন্য মামলা দায়ের করতে আবেদন করতে পারবে না, কিন্তু নতুন করে মামলা দায়ের করতে পারবে। এইবার আমরা চলে যাব একটু লাইনে থাকেন আপনারা। আমরা চলে যাব বিধি 8-এ। বিধি 8 আমরা আগে পড়বো, তারপরে বিধি 6টা পড়ব। দেখেন যে
একটা মামলাতে ধরেন দায়ের করা হয়েছে, সেখানে বিবাদী হাজির আছে কিন্তু বাদী হাজির নেই। বিবাদী কি আছে? হাজির আছে। মানে ধরেন যে মামলা দায়ের করেছে কামরুন নাহার, কার বিরুদ্ধে? বিপ্লব ডিপয়, ফারজানা লিমন, মেহেদি হাসান, মিরাজ, এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এখন এই যে আপনার এদের মধ্যে তিনজন ধরেন হাজির আছে, বিপ্লব হাজির আছে, ডিপয় হাজির আছে, ফারজানা লিমন হাজির আছে, কিন্তু এই যে বাদী আপনার কামরুন নাহার, এ হলো কোর্টে হাজির নাই। তখন কি হবে মামলা? তখন হচ্ছে আপনার বিবাদী যদি আপনার হাজির থাকে, বাদী যদি হাজির না থাকে, এবং বাদীর দাবি যদি স্বীকার করে না নেয়, বিবাদী যদি বাদী যে দাবি করেছে, যে প্রতিকার চেয়েছে, সেই প্রতিকার যদি স্বীকার করে না নেয়, তাহলে আদালত কি করবেন? মামলাটা খারিজ করে দিবেন। মামলাটা কি করবেন? খারিজ করে দিবেন। কিন্তু বাদীর দাবি যদি স্বীকার করলে বাদীর অনুকূলে ডিগ্রি দিতে পারবেন। এখন ধরেন যে বাদী হাজির নেই, কিন্তু বিবাদী হাজির হয়ে বাদী যে দাবি করেছে সেই দাবিটা স্বীকার করে নিয়েছে, তখন আদালত এই বাদীর পক্ষে কি করতে পারবেন? ডিগ্রি প্রদান করতে পারবেন। এখন হচ্ছে এখানে প্রতিকার কি আছে? মামলাটা যদি খারিজ করে দেয় তাহলে কি কি প্রতিকার আছে? এখানে এই বাদী হচ্ছে আপনার একটা মামলার কি প্রতিকার চাচ্ছে, সে যদি তার প্রতিকারে যদি সচেতন না থাকে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আপনার নতুন করে আর মামলা দায়ের করতে পারবে না, কারণ সে যথেষ্ট পরিমাণে সুযোগ পেয়েছিল কিন্তু সুযোগটা কাজে লাগায় নাই। যেহেতু সে সুযোগ কাজে লাগায় নাই, সেহেতু সে নতুন করে আর মামলা করতে পারবে না। আর এখন সে কি করতে পারবে? আপিলও করতে পারবে না। আপিল করতে পারবে না, শুধুমাত্র রিভিশন করতে পারবে। হ্যাঁ, তারপর দেখেন, এটা হচ্ছে আপনার বিধি 8-এ বলতেছে। এবার আমরা চলে যাব 9-এ যাব। 9 এখন ডিগ্রি এগেনিস্ট প্লেন্টিফ বাই ডিফল্ট বার্স ফ্রেশ সুট। এটা দেখেন, নতুন মামলায় বাধা, বিধি 9। নতুন মামলার ফলাফল দেখেন যে এই বিধি 8-এ যদি কোনো মামলা খারিজ করে দেয়, তাহলে বিধি 9 অনুযায়ী 30 দিনের মধ্যে খারিজ আদেশ বাতিলের জন্য কি করতে পারবে? আবেদন করতে পারবে। কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। 30 দিন দাগ দিয়ে রাখেন নিচে, ঠিক আছে? তাহলে আপনাদের মামলাটা খারিজ করলো কততে? বিধি 8-এ। আর আপনারা অব্যাহতির আবেদন, বাতিলের আবেদন করতেছেন কত বিধিতে? বিধি 9 আর হলো 9-এর কতে আপনারা আবেদন করবেন। এখন 9-এ বিধি 9-এ আপনার কি হবে? এই 30 দিনের মধ্যে হচ্ছে আপনার এই খারিজ আদেশটা বাতিলের জন্য আপনার আবেদন করবেন। আর 9-এর কতে সরাসরি খারিজ আদেশ রদ করুন। এই আপনার তাহলে দেখেন যে এখানে যে বিধি 8-এ হচ্ছে আপনার বাদী হাজির নেই, বিবাদী হাজির আছে, মামলাটা খারিজ করে দিয়েছে। এখন প্রতিকার হচ্ছে দেওয়া আছে বিধি 9 এবং 9-এর কতে। তাহলে আপনারা প্রথমে লিখবেন 8 মামলা খারিজ, বাদী হাজির নেই সেজন্য, আর প্রতিকার লিখবেন কত? 9 9-এর কতে। এখন 9-এতে হচ্ছে আপনার শুধু বিধি 9-এ হচ্ছে সাধারণভাবে আপনার আবেদন করবেন, আর 9-এর কতে হচ্ছে সরাসরি খারিজ আদেশ রদ করার জন্য আবেদন। এখানে হচ্ছে আপনার এই সরাসরি খারিজ বলতে হচ্ছে আপনার ইংরেজি টাইটেলটা কি আছে আপনার একটু বলেন তো, যে কোনো একজন। 9-এর কতে কার কাছে ব্যারেক্ট আছে? সামারিলি Directly setting aside dismissal. আবার বলেন, একটু সংক্ষেপে বলেন, সুন্দর করে, ক্লিয়ারলি, স্পষ্ট করে। Directly setting aside dismissal. ডাইরেক্টলি সেট অ্যাসাইড, জি স্যার। ঠিক আছে? Setting হ্যাঁ, aside সেটিং, ওটা dismissal. আপনারা সেট অ্যাসাইডটা আপনারা মূল টার্ম যে টার্ম সেট অ্যাসাইড বলা হয়, এই জন্য আমি বললাম, ঠিক আছে? জি স্যার।
এই সামারিলির আরেকটা ইংরেজি আছে, সরি সরাসরি আরেকটা ইংরেজি, সেটা হচ্ছে সামারিলি, সরাসরি সামারিলি ডিসপোজাল, সরাসরি খারিজ এটাও বলা হয়। আর এখানে বলতে সেট অ্যাসাইড। এখন দেখেন সরাসরি রদকরণ, এখানে কি হইতে পারে, আপনার হলফনামা সহ আবেদন করতে হবে এবং 1000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে, 1000 টাকা ক্ষতিপূরণ বাবদ দিতে হবে এবং এভিডেভিট সহ 1000 টাকা ক্ষতিপূরণ দিয়ে 30 দিনের মধ্যে আবেদন করবেন। তাহলে দেখেন সাধারণভাবে আবেদন করলে কিন্তু আপনার টাকা দেওয়া লাগতেছে না, কিন্তু এই সরাসরি খারিজ রদকরণের জন্য আপনার কি লাগবে, 1000 টাকা এভিডেভিট সহ প্রদান করতে হবে। এই সুবিধা আপনি পাবেন একবারই পাবেন, সুবিধা পাবেন একবার। অপর পক্ষকে নোটিশ দিতে হবে, অপর পক্ষকে নোটিশ দিয়ে আপনি সরাসরি খারিজ আদেশ রদকরণের আবেদন করতে পারবেন, 30 দিনের মধ্যে আবেদন করবেন। আর সরাসরি খারিজ রদকরণের জন্য আপনার 1000 টাকা কি দিতে হবে। আর হ্যাঁ, এটা হচ্ছে আপনার বিধি 9 আর 9 কতে আপনার বলা আছে। এবার আমরা চলে যাব হচ্ছে বিধি 6। বিধি 6 এখন এই বিধি 8-এর সাথে কানেক্ট আছে আপনার 9 ক, আর বিধি 6-এর সাথে কানেক্ট হচ্ছে আপনার বিধি 13 আর 13 ক। ঠিক আছে, আপনারা কিন্তু এই যে ম্যাথের মতো করে সেপারেট করে করে পড়বেন, তাহলে কখনোই ভুলবেন না। তাহলে 8-এর সাথে কানেক্ট হচ্ছে 9 ক, আর 6-এর সাথে কানেক্ট হচ্ছে 13 ক। হ্যাঁ, দেখেন একটা মামলাতে বাদী হাজির আছে কিন্তু বিবাদী হাজির নেই, একটা মামলাতে বাদী হাজির আছে কিন্তু বিবাদী হাজির নাই, তখন কি হবে? তখন হচ্ছে আপনার সমন যদি যথাযথভাবে যদি জারি করা হয়, তারপরেও যদি আপনার বিবাদী যদি হাজির না হয়, তাহলে মামলাটা একতরফাভাবে নিষ্পত্তি করবেন, এক্সপার্টি ওয়েতে নিষ্পত্তি করবেন। এক্সপার্টি ওয়েতে কী করবেন? নিষ্পত্তি করবেন। মানে হচ্ছে যে আপনার এই বাদীর অনুকূলে অথবা যেভাবেই হোক না কেন বিবাদী প্রয়োজন নাই, বিবাদী থাকবে না, শুধুমাত্র বাদীকে উপস্থিত রেখেই কী করবেন, মামলাটা নিষ্পত্তি করে দিবেন, ডিগ্রি প্রদান করে দিবেন। তাহলে আমরা দেখলাম যে বাদী যদি হাজির না থাকে মামলাটা খারিজ করে দিচ্ছে, আর বিবাদী হাজির যদি না হয় তাহলে মামলাটা এক্সপার্টি করে দিচ্ছে, মানে একতরফাভাবে নিষ্পত্তি করে দিচ্ছে, একতরফাভাবে নিষ্পত্তি করে দিচ্ছে। যদি সমন যদি উপযুক্তভাবে জারি করা হয়, সেক্ষেত্রে যদি আপনার বিবাদী যদি হাজির না হয়, মামলাটা এক্সপার্টি হয়ে যাবে, একতরফাভাবে নিষ্পত্তি হইতে থাকবে। তারপরে দেখেন এখানে যদি একতরফাভাবে যদি কোনো মামলা নিষ্পত্তি হয়, তাহলে কি হবে? তাহলে বিবাদীর প্রতিকার কি? বিবাদী কি প্রতিকার পাবে? এখন হচ্ছে বিবাদী হচ্ছে আপনার একতরফা ডিগ্রি রদকরণের জন্য কি করতে পারবেন? সানি মামলা করতে পারবেন। এই যে আপনার 13 কতে বা 13-তে যে মামলা দায়ের করা হয়, এটাকে হচ্ছে সানি মামলা বলা হয়। ডিগ্রি প্রদানকারী আদালত আবেদন করতে হবে, আপনার বিবাদীকে প্রমাণ করতে হবে যে যথাযথভাবে সমন জারি করা হয়নি বা উপযুক্ত কারণে হাজির হতে পারে নাই। এখন বিবাদী হাজির হয়ে বলছে যে আমার প্রতি সমন আসে নাই, আর বলছে উপযুক্ত কোনো কারণে, গুরুত্বপূর্ণ কারণে হাজির হইতে পারে নাই, হয় বিদেশে ছিল, নাহলে গুরুতর অসুস্থ ছিল, হাসপাতালে ছিল, বাসা থেকে উঠতে পারতেছিল, গুরুতর কোনো কারণে হাজির হইতে পারে নাই। সেই জন্য এখন এই মামলাটা কি হচ্ছে, এক্সপার্ট একতরফা ডিগ্রি রদকরণের জন্য আবেদন করতেছে, ডিফেন্স করার সুযোগ চাচ্ছে। এখন এটা হচ্ছে আপনি কি করতে পারবেন, 13-তে আপনি আবেদন করতে পারবেন। তারপরে চলে যাবে 13 কতে। 13 কতে বলতেছে সরাসরি একতরফা ডিগ্রি রদকরণ, সরাসরি একতরফা ডিগ্রি রদকরণের আবেদন। এখানে হচ্ছে আপনার 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, এফিডেভিট শোধ করতে হবে, অপর পক্ষকে নোটিশ দিতে হবে, 9 কতে যেগুলো ছিল সেই বিষয়গুলো এখানে আছে। আর আমরা জানি 9 কতে হচ্ছে 1000 টাকা ক্ষতিপূরণ দিতে হয়, আর একতরফা ডিগ্রি যদি হয়, সেক্ষেত্রে যদি একতরফা ডিগ্রি রদ করার জন্য সরাসরি আবেদন করলে সেটা 3000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কয় হাজার? 3000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক আছে, আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যান হলে রিভিশন দায়ের করা যাবে। এখানে তাহলে কি আছে, কি কি প্রতিকার আছে? আপনার রিভিশনের বিধান আছে। ঠিক আছে, এখন আমরা সরাসরি রদের বিধান আমরা এখন দুইটা পাইলাম, একটা হচ্ছে 9 ক আর একটা হচ্ছে 13 ক। এখানে হচ্ছে 9 কতে আপনার 1000 টাকা ক্ষতিপূরণ দিবে, আর 13 কতে 3000 টাকা ক্ষতিপূরণ দিব। তারপর দেখেন যথেষ্ট কারণ না দেখিয়ে আবেদন করবে এবং আপনার একতরফা একবারের বেশি আপনার কি করা যাবে না, আপনার এই যে সরাসরি রদ করার আবেদন করা যাবে না, কোনো ক্ষেত্রেই যাবে না।
13-র ক এবং আপনার 9-এর ক উভয় ক্ষেত্রে আপনার একবারেই আপনার সরাসরি রদ করা যাবে। আর সাধারণভাবে রদের আবেদন করা যাবে কততে? আপনার 9-এ আর হচ্ছে 13-তে। 9 আর 13-তে, একটা হচ্ছে এক্সপার্টির ক্ষেত্রে আর একটা হচ্ছে খারিজের ক্ষেত্রে। খারিজ হবে কততে? খারিজ হবে হচ্ছে আপনার বিধি 8-এ, আর এক্সপার্টি হবে হচ্ছে আপনার 6। তারপর দেখেন সাধারণ রদ আবেদন, এটা তো পাইলাম মঞ্জুর। আপনার যদি এই যে আপনার যে আবেদনটা আছে এটা যদি আপনার প্রত্যাখ্যান হয় সেক্ষেত্রে আপনার শুধুমাত্র আপিলের বিধান আছে। এই যে আপনার সাধারণ রদের যে আবেদন, এই যে 13 আর হচ্ছে আপনার 9, এই আবেদন যদি আপনার বিচারক যদি মঞ্জুর করে, এই প্রত্যাখ্যানের আবেদন, শুধুমাত্র প্রত্যাখ্যানের যে আবেদন, এই আবেদন যদি মঞ্জুর করে তাহলে হবে রিভিশন, আর যদি প্রত্যাখ্যান করে তাহলে হবে আপনার আপিল। শুধুমাত্র এই আদেশ 9-এর, এই আপনার 13 আর হচ্ছে 9-এর শুধুমাত্র প্রত্যাখ্যান করলে আপিলের বিধান আছে, বাদ বাকি সকল ক্ষেত্রে রিভিশন। তাহলে আপনারা মনে রাখবেন কোনটা? আপিল না রিভিশন মনে রাখবেন? এই ক্ষেত্রে কোনটা মনে রাখবেন? প্রত্যাখ্যান করলে স্যার Appeal. হ্যাঁ, শুধুমাত্র একটা জায়গা হচ্ছে আপিলের বিধান আছে, আর বাকি বাকি এই আদেশ 9 সব জায়গায় রিভিশন করা লাগবে। তাহলে আপনারা শুধুমাত্র কি মনে রাখবেন? আপিলটা মনে রাখবেন, আর বাদ বাকি যে ক্ষেত্রে আসুন না রিভিশন দিয়ে দিবেন। এটা হচ্ছে টেকনিক, ঠিক আছে? এগুলো হচ্ছে টেকনিক, আপনারা 9 এবং টেকনিক 13 অ্যাপ্লাই স্যার। করবেন। হ্যাঁ বিপ্লব ভাই। 9 এবং 13-তে স্যার। হ্যাঁ 9 এবং 13-তে সরাসরি না, কিন্তু শুধুমাত্র যখন আপনার সাধারণ যে আবেদন, রতের আবেদন, সেই ক্ষেত্রে যদি ওই আবেদনটা যদি প্রত্যাখ্যান করে সেক্ষেত্রে আপনি কি করতে? আপিল করতে পারবেন, আর মঞ্জুর করলে আপিল করবেন করতে পারবেন। রিভিশন। হ্যাঁ এটা হচ্ছে বিধান। তারপরে আমরা আর বাদ বাকি আমরা যে যেটা যেটা পড়াইলাম, এই যে আপনার 1, 2, 3, 4, 5, 6, তারপর হচ্ছে 8, 9 আর হচ্ছে 13, এই প্রত্যেকটা যে বিধি আছে প্রত্যেকটা বিধি হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ। এই যে আপনার বিধি 6, 7 এবং 8 আর হচ্ছে 9, এই 4টা বিধি থেকে আদেশ থেকে আপনারা লিখিততে মিনিমাম একটা প্রশ্ন তো কমন পাবেনই, মিনিমাম একটা প্রশ্ন কমন পাবেনই, সে যত বড় কঠিন প্রশ্ন হোক, যে জায়গা থেকে যেভাবে প্রশ্ন হোক। আর প্লিতেও আপনারা এখান থেকে হিউজ প্রশ্ন কমন পাবেন, এবং এই বিধি আদেশ 9 থেকে আপনারা একটা প্রশ্ন মাস্ট কমন পাবেন। সুতরাং বুঝতেই পারতেছেন যে আদেশ 9-এর গুরুত্ব কতটুকু, ঠিক আছে? সুতরাং আপনারা অনেক ভালো করে মনোযোগ সহকারে পড়বেন। কারো যদি কোনো সমস্যা হয় আমাকে সরাসরি ইনফর্ম করবেন, আমাকে কল করবেন, আমাকে SMS করবেন, আমাকে ভয়েস দিবেন, যেভাবে আপনারা সুবিধা হয় আপনারা করবেন, ঠিক আছে?